জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের শিল্পে নতুন বিনিয়োগ। গ্যাস সংকট গ্যাস সংকট এবং গ্যাস সংযোগ না পেয়ে হাজার হাজার কোটি টাকার শিল্প প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। এতে একদিকে যেমন উদ্যোক্তাদের বিনিয়োগ আটকে যাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর দেয়া ঋণও ঝুঁকির মুখে পড়ছে। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ছাড়া দেশি বিদেশি কোনো বিনিয়োগ আসবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। এই সংকটে দীর্ঘায়িত হলে শিল্প প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ আরও বাড়বে, ঋণ পরিশোধে ব্যর্থতা বাড়বে এবং এর ফলে ব্যাংক খাতের খেলাফি ঋণও আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে, একই সঙ্গে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান করতে হবে। তা না হলে উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, বহু দেশের বহু লোক আসছে। খুব আমি বলবো যে এটা একটা খুবই ইফেক্টিভ এবং খুব আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে সফল একটা বিনিয়োগ সামিট হয়েছিল। কিন্তু আলটিমেটলি রেজাল্ট শূন্য, কারণ এই গ্যাস সংকট সহ অন্যান্য যে সংকটগুলি সামনে আসছে সেই সংকট দেখার পরে কেউ আর এখানে বিনিয়োগে আগ্রহী হয়নি। এই ধরনের জ্বালানি ক্রাইসিসে এক্সিস্টিং বিনিয়োগকারীরাই তাদের বিনিয়োগ সীমিত করে দিচ্ছেন এবং নতুন বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্ত নিতে সময় নেবেন। তো আমরা এই বাস্তবতাটা তাদের জন্য যেমন আমাদের জন্য তাই। সরকারের দিক থেকে হচ্ছে যে যাই ভাবুক, সরকার যেন স্থির চিত্তে ধীর সুস্থে কোনো ফিক্সে না যান। এই যে এলএনজি দিয়ে একটা ফিক্স করার চিন্তা, বিপুল পরিমাণ টাকা দিয়ে আনার চিন্তা, এটা সরকারকে আরও বেশি ঋণগ্রস্ত করবে এবং এখান থেকে তার আসলে ফিরে আসা ডিফিকাল্ট হবে। সুতরাং সরকার যেন মধ্য দীর্ঘমেয়াদের বিষয়গুলোকে গুরুত্ব দেন। আবার আমন্ত্রণ আলোচনায় আমাদের সাথে আছেন চায়না চেম্বার অফ কমার্স সভাপতি জনাব খুরশিদ আলম। জনাব খুরশিদ আলম, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি আমরা দেখলাম যে আসলে নতুন বিনিয়োগের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এর বড় কারণ হচ্ছে জ্বালানি সংকট। আমরা দেখলাম যে সম্প্রতি অর্থমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামী 2 বছরেও জ্বালানি সংকট নিরসন হওয়া সম্ভব না। এমন পরিস্থিতিতে আসলে নতুন বিনিয়োগের ভবিষ্যৎ আপনি কী দেখেন? ধন্যবাদ। না, সারা দেশে তো ধরেন এটা সঠিক যে আপনার যে এখন গ্যাস বিদ্যুতের জন্য যে সমস্যা, এটা ঠিকই আছে। এবং মন্ত্রী যেটা বলেছেন, উনি বলেছেন আগামী 2 বছরের ভিতরে যে কথাটা বলেছেন, এটা একটা প্রভাব পড়বে। কেননা যখন নাকি বিদেশি বিনিয়োগকারীরা আসবেন, ওনারা কিন্তু দেখবেন যে এখানে বিনিয়োগ করলে যদি তারা নিশ্চয়ই মিল ফ্যাক্টরি করবেন, তাই না? মিল ফ্যাক্টরি করলে তো আপনার গ্যাস বিদ্যুৎ লাগবে। এখন যখন আপনি সরকারিভাবে বলে দিচ্ছেন যে 2 বছরের ভিতরে বিদ্যুতের সমস্যা যাবে না, তখন তো কেউ আর এখানে ইনভেস্ট করতে আসবে না। কারণ হয়েছে উনি আগে দেখবে যার হয়তো এখানে পরিকল্পনা ছিল বাংলাদেশে তারা ইনভেস্ট করবে। এখন এই কথাটার পরে তাদের মনে কিন্তু একটা চিন্তা আসবে যে সরকারিভাবে, এটা কিন্তু সাধারণ লোকে বলে নাই, জ্বালানি মন্ত্রী বলছেন যে আগামী 2 বছর, তাদের অর্থমন্ত্রী। তো এখন ধরেন আগামী 2 বছর তাহলে উনি এটার সুযোগ দিতে পারবেন না, যেহেতু যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু এখানে চিন্তা করবেন যে আমি গিয়ে কি করব। এখন যারা বিনিয়োগের জন্য আগায় ছিলেন বা অর্ধ রাস্তায় ছিলেন বা চলে আসছেন, তারাও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কথার পরে তারা তো এখানে বসে থাকবে না যে আমি জ্বালানি পাবো না 2 বছর। এটার জন্য আমার মনে হয় যে আগামীতে বিনিয়োগের উপরে বিরাট একটা প্রভাব পড়বে। আর এখন একটা কথা আমি বুঝলাম না, আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি, আমাদের কাছে যে তথ্য, মিয়ানমার তাদের কাছে গ্যাস আছে। মিয়ানমার নাকি বাংলাদেশের কোনো লোককে ডেকে, একজন আমার সঙ্গে আলাপ হয়েছে, উচ্চপদস্থ একজন আর্মি অফিসারকে ডেকে বলেছেন যে আমরা মিয়ানমার থেকে তোমাদের গ্যাস দিতে পারি, জাস্ট তুমি পাইপলাইন দিয়ে গ্যাসটা নিয়ে নাও। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কেন আগায় যাচ্ছি না, যেটা আমার কাছেই একদম মিয়ানমার আমাদের কাছে, তাদের কাছে অতিরিক্ত গ্যাস মজুদ আছে। আমি এলএনজি নিয়ে দৌড়দৌড়ি করতেছি, এখন যুদ্ধের সময় জাহাজও ঠিকমতো চলতেছে না, জিনিসপত্র দাম বেড়ে গেছে। এই প্রস্তাবটা যদি সত্য হয়ে থাকে, মিয়ানমারের যে এখানে রাষ্ট্রদূত আছে তার সঙ্গে গিয়ে কথা বলে দেখা যেতে পারে যে আসলে কথাটাকে কতটুকু সত্যি। আমি মনে করি যে সত্যি হইলে আমাদের সোর্স দিয়ে তাদের সঙ্গে এই ব্যবস্থাটা যদি করা হয়, এখান থেকে কিছু কিলোমিটার আমাদের সমুদ্রের পথে যেখানে আছে বা রাস্তা দিয়ে কোনো জায়গায় যদি নিয়ে আসা যায়, যে কোনো একটা আমাদের গ্যাস ক্ষেত্রের ভিতরে, এটা আমার মনে হয় সহজে আনা যাবে। তো এই জিনিসটা আমি বলবো সরকারকে বিষয়টা একটু দেখার জন্য যে আসলে কি মিয়ানমারে গ্যাস আছে এবং তারা বাংলাদেশে দিতে চাচ্ছে, এই কথাটা সত্যি কিনা, যদি হয়ে থাকে এখন জরুরি ভিত্তিতে। জি, এখন তো সরকার হচ্ছে আপনার এলএনজি আনছে, আমরা দেখতে পাচ্ছি যে এলএনজি টার্মিনাল করার জন্য
সিদ্ধান্ত হয়ে গেছে। সেই জায়গাটাতে আসলে এলএনজি আসলে এলএনজির ব্যবহার বাড়লে আপনারা এখন যেই খরচ দিয়ে এখন গ্যাস পাচ্ছেন সেই খরচ আরও বাড়বে কিনা কি মনে হয় আসলে? না, এটা তো সম্ভবই না। আপনি যেটা বলছেন প্রাইস, এখন দেখেন আপনার এটা আমাদের 2020-এ যখন এটা ছিল 8 টাকা, তখন কিন্তু এই এলএনজির কথা বলে আমাদেরকে 16 করলো, 16 থেকে 32 হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু তখন ওই 4 বছর কিন্তু গ্যাস পাই নাই। বলা হয়েছে যে টাকা বাড়াই দেন, আমরা বাড়াই দিয়েছি, কিন্তু গ্যাসের কোনো জায়গায় আমাদের গ্যাসের যে পরিমাণ বৃদ্ধি, প্রেশার বৃদ্ধি হয় নাই। এখন হলো কি, এইটার জন্য আমি মনে করি জ্বালানি মন্ত্রণালয়ের কিছু ভুল আছে। সিদ্ধান্ত প্ল্যানিং করা, যেটা আপনি সর্বপ্রথম আমাদের দরকার কি পূর্ব পরিকল্পনা যেটা আছে, পরিকল্পনায় তাদের ভুল আছে। ওনারা কি করছেন, সবাইকে গ্যাসের লাইন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নিয়েছেন, টাকাও নিয়েছেন, গ্যাস দিবেন। এখন ওনারা কখনো এটা চিন্তা করে না যে আমার গ্যাসের পরিমাণ নিজস্ব কত, আমি ইম্পোর্ট করব কত, আমি কত দিতে পারবো। আজকে কিন্তু এই ভুল জন্য, সিদ্ধান্তের জন্য বা ভুল তাদের তথ্যের জন্য অনেক মিল বসে যাচ্ছে। এই কারণ হচ্ছে কি, আপনি বলছেন আমাকে গ্যাস দিবেন, আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, আপনি আমাকে ডিমান্ড নোট দিয়েছেন, ডিমান্ড নোট দেওয়ার পরে এখন বলতেছেন গ্যাস দিবেন। যখন ডিমান্ড নোট দিয়েছেন তখন কিন্তু আমি মেশিনপত্র নিয়ে আসছি, আরও আমি ইনভেস্ট করেছি ব্যাংকের তো লোন নিয়ে বিএমআরই করার জন্য। আরও আমি মনে করেন যে 50 কোটি টাকার মেশিনপত্র এনে বসে দিচ্ছি। এখন বলতেছেন না গ্যাস দিবেন না। সেটা জানানো হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন হয়তো 500 কতটা মিলের ডিমান্ড নোট দেওয়া হয়েছিল, সেগুলো তারা গ্যাস দিতে পারবে না বলে জানাইছে। যাই হোক, এখনও জানানোর পরও হয়তো পরবর্তীতে কেউ পাবে না, কিন্তু এই জিনিসগুলো ভুল। আমাদের আগে এখন সর্বপ্রথম তিতাস গ্যাস বা আমাদের যে পেট্রো বাংলা, ওনাদেরকে একটা সার্ভে করতে হবে যে আমি কত গ্যাস দিতে পারবো, ওই পরিমাণ গ্যাস রেখে বাকি যারা টাকা জমা দিচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া। নতুন কানেকশন দিবে না, যে বলা হয়েছে 2 বছর, হ্যাঁ 2 বছর টোটাল বন্ধ থাকবে, কাউকে দেওয়া হবে না। এখন যদি আপনি না দেন, বিনিয়োগ আসবে না। এখন দাম বাড়াবেন, আপনি কম্পিটিশন করে পারবেন না। এখন গ্যাসের জন্য যে আমাদের প্রোডাকশন উৎপাদন কম হচ্ছে, এখানে কিন্তু আমাদের প্রোডাকশন বেড়ে গেছে। এখন কিন্তু 13 থেকে 14-15% কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট বেশি এই মুহূর্তে আজকে। কেন, আমার ধরেন চলার কথা 24 ঘন্টা, আমাদের 24 আওয়ার্স স্পিনিং মিল 24 আওয়ার্স চলে। সেখানে যদি আমরা 8 ঘন্টা চালাই, 10 ঘন্টা চালাই বা 50% চালাই, আমার যে কস্ট ছিল, আমাদের মনে করেন 1 কেজিতে একটা কস্ট আছে $1, সেটা কিন্তু এখন আমাদের $1 জায়গায় $1.20 হয়ে গেছে আজকেই। বিল আসছে আমার বেশি, লোক বসে আছে, এখন এইভাবে তো বেতন আসতেছে বেশি, খরচ বেড়েই চলছে। এইখানে একসাথে আপনারা চেম্বারের পক্ষ থেকে, চায়না চেম্বারের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা এই মুহূর্তে? না, আমরা তো উদ্যোগ নিয়েছি, আমাদের সঙ্গে কথাবার্তা চলতেছে, কিন্তু এই মুহূর্তে কালকেও আমাদের একটা মিটিং হয়েছে, আমরা বলেছিলাম, বসেছিলাম, কথা বলেছি। এই মুহূর্তে তারা আপাতত ডিসিশন নিবে না। 1 নম্বর হলো গ্যাস। আমি আরেকটা কথা বলি যেটা আমার দেশের জন্য বলতে হবে। 1 নম্বর গ্যাস, 2 নম্বর তাদের ভিতরে একটা আতঙ্ক হয়েছে যে আমাদের এখানে একটু গন্ডগোল বা যে কোনো একটা ইন্টারনাল একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা ডিসেম্বরের ভিতরে কোনো বিনিয়োগ করবে বলে তাদের একটু দেখা যাচ্ছে একটু দুর্বল। তারা বলতে চাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারা চিন্তা করবে, প্ল্যানিং করবে। এই মুহূর্তে তারা 1 নম্বর গ্যাস, দ্বিতীয়ত তারা এখন বলতেছে রাজনৈতিকভাবে দেশে কোনো একটু গন্ডগোল, অস্থিরতা সৃষ্টি হতে পারে কিনা, এই জন্য তারা একটু চিন্তা। আমরা কিন্তু এই অস্থিরতার মধ্যে অনেক দিন ছিলাম। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমরা যখন বিনিয়োগের কথা বলছিলাম, তখন কিন্তু ব্যবসায়ীরা এটাই বলে আসছিল যে একটি স্থিতিশীল সরকার আসুক, তখন আসলে বিনিয়োগ হবে। এখনো যদি একই পরিস্থিতি থাকে, আসলে বিনিয়োগের অবস্থাটা কি হবে? বিদেশি বিনিয়োগ আপনি দেখেন, যদি সত্যিকার অর্থে আপনি দেখেন কোন ফ্যাক্টরিটা এখানে হয়েছে, উৎপাদন হয়েছে, তারা আপনাকে বিনিয়োগকারীকে কখন আমরা বিনিয়োগকারী বলবো? যখন আপনি একটা শিল্প স্থাপন করে সেই পণ্যটা আপনি বাজারে বিক্রি করবেন বা এক্সপোর্ট করবেন, তখনই আমি ধরে নেব যে আপনি বিনিয়োগ করেছেন। এখন আপনি অর্ধেক ঘর করেছেন, বাকিটা ইনভেস্ট করেন নাই, মেশিন আনেন নাই, বিদ্যুৎ পান নাই, গ্যাস পান নাই, এটা তো বিনিয়োগ বলা চলবে না। আপনি শুধু আপনার সঙ্গে আপনি সিগনেচার করলাম যে ঠিক আছে আপনার এখানে আপনার বাসায় আসবো, সব কিছু করেন, যাওয়ার পরে বলেন খাবার নাই, তাহলে তো আমি যাব না। তো যার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা যেটা সবচেয়ে বড় জিনিস, আমি যেটা বললাম, এখনও মিলগুলো বাঁচবে যদি আপনার পেট্রো বাংলা বা তিতাস গ্যাস সবাইকে সত্যিকার অর্থে বলে যে দেওয়া হবে, সমন্বয় করে কাজটা করতে হবে। একই সাথে আপনি যেটা বলছিলেন যে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, জ্বালানি সংকট নিরসন করা, একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই পরে বিনিয়োগের যে স্থবিরতা সেটি কাটবে। ধন্যবাদ জনাব খুরশিদ আলম আমাদেরকে আজকে স্টুডিওতে দেশের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে। দর্শক, এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির বাণিজ্য সংলাপে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার দিকে।